শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। এই তো ফ্রেশ নতুন একটা বছরের শুরু আমরা করলাম, অনেক অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা আর পেছনের বছরের অনেক স্মৃতি ফেলে। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমাদের দেশ গিয়েছে। কিছুদিন আগেই আমরা রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে গিয়েছি, আমরা হারিয়েছি বেগম খালেদা জিয়াকে। এখনও সে শোকের ছায়া আছে, তবে সামনে নির্বাচন, এই নিয়ে মানুষের আশা প্রত্যাশা ভরসার জায়গায় অনেক বেশি। আর জীবন কখনো থেমে থাকে না, জীবন বহমান নদীর মতো। তাই প্রতিদিন আমরা যা ভাবি, যা স্বপ্ন দেখি, সে পথে আমাদের এগোতে হয়। আর আমাদের স্বপ্ন বা পথ চলায় নতুন এক মাত্রা যুক্ত করে সবসময় ছন্দ বা সুর। ছন্দ বা সুরে থাকলে কিন্তু আমাদের এই যে জীবনের নতুন তাল, নতুন নিয়ম, সব কিছু একটা ঠিকভাবে চলে। তাই আজ যদি কথা বলি সুর নিয়ে কেমন হয়? চলুন প্রিয় দর্শক, শুরুতে পরিচিত হই কারা আছেন আমাদের সাথে। আমাদের পরিবারের সদস্য তিনজন, নতুন যুক্ত হয়েছে বলবো না, অনেকদিন ধরে আছে, তবে নতুনভাবে আসলে তারা আমাদেরকে কাজ উপহার দিচ্ছে। শুরুতে আমাদের সাথে আছেন চ্যানেল আই সেরা কণ্ঠের সারা বাজমান, আমাদের সাথে আছেন চ্যানেল আই সেরা কণ্ঠের মাইশা শান্তা, এবং আমাদের সাথে আছেন চ্যানেল আই সেরা কণ্ঠের অনিরুদ্ধ শুভ। তিনজনকে শুভেচ্ছা নতুন বছরের। তোমাকেও শুভেচ্ছা। শুভ তারকাকথনের ফ্রেশ মেম্বার না, অনেকদিন এসেছে, অনেকবার এসেছে, বাট ফ্রেশ মেম্বার হচ্ছে আসলে আজকে মাইশা এবং শারাব। কেমন আছেন দুজন? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আর আছি। তিনজনের নিউ ইয়ার সেলিব্রেশনটা আসলে কেমন ছিল? বা নতুন বছরে না অনেক পরিকল্পনা থাকে কিন্তু আমাদের, যে এটা করব, অনেকে নিউ ইয়ার রেজুলেশন সাজায়, যে বছরের পরিকল্পনাগুলো কি কেমন ভাবে সাজিয়েছেন এবারের পরিকল্পনা? অনিরুদ্ধ। আমার 31st কাটলো একটা কনসার্টের মাধ্যমে, সেটা দিয়ে শেষ করলাম। এরপর নতুন বছর এখন পর্যন্ত কিছু ভালো কাজের প্ল্যানিং নিয়েই আগাচ্ছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো মাইশা এবং শারাব দুইজন এখন তো আছেন ইউএসএতে। জি, ইউএসএতে রয়েছেন, এবং মাইশার গল্পটা আমি যতটুকু জানি যে সেই ইউএসএতে থেকেই আসলে সেরা কণ্ঠের মঞ্চে আসলে যুক্ত হয়েছেন। জি। মাইশা, কেমন ছিল সে জার্নিটা? খুব আনফরচুনেট ছিল আমার জন্য, যে আমার সঙ্গীত জীবনের অনেক বড় একটা গ্যাপ ছিল বলতে পারি। তা আমি আবার চিন্তা করলাম যে আমার আবার শুরু করতে চাই। সো প্র্যাকটিস করা শুরু করলাম, তখনই দেখলাম যে আমি নিউজটা দেখলাম চ্যানেলের সেরা কণ্ঠ আবার হতে যাচ্ছে, এবার ইউএসএও হবে। সো তখনই আমার একটা মানে হলো যে আমি যদি চেষ্টা করি যে আমি এখান থেকে যদি অ্যাপ্লাই করতে পারি প্রতিযোগিতায়। সো তখনই আমি আর কি অনলাইনেই দিলাম। দেন নিউ ইয়র্কে গেলাম অডিশন দেওয়ার জন্য। নিউ ইয়র্কে আমাদের যাচ্ছিলেন বুন্না ম্যাম, উনি ছিলেন। তো ওখান থেকে আগে সিলেক্ট হয়ে দেন বাংলাদেশে আসছি। আচ্ছা, যেহেতু বলছিলেন যে জার্নির মাঝে একটা গ্যাপ ছিল, তাহলে শুরুটা কবে হয়েছিল? শুরুটা আমার অনেক ছোট থেকেই, অনেক ছোট থেকেই গানের পরিবেশে আমার বড় হওয়া। আমার আম্মা ওনার চেষ্টাতেই আমার গান শেখা। এরপরে তো আমার বেড়ে ওঠা চট্টগ্রাম, চিরঙ্গের মেয়ে আমি। সো ওখানে সঙ্গীতের সাথে সবাই মোটামুটি একটু জড়িত। সো আমি ছোট থেকে নাচও করতাম, গানও করতাম। দেন আবার আমার খুব ইচ্ছা যে না, তুমি গানটাই চালিয়ে যাও, চর্চা করো। তো ওখান থেকে গান করা। এরপর তো অনেক রিয়েলিটি শো করেছি। রিয়েলিটি শো বলতে আপনার যেগুলা ছোট থাকতে যা হয় আর কি, লাইক কম্পিটিশন, ওগুলো করে আমি অলওয়েজ চ্যাম্পিয়ন হতাম, প্রথমেই হতাম সবসময়। সো তখন থেকে আর কি গানের আমি বুঝলাম যে ওকে, সো আমি হয়তো ভালো করছি। এরপর ঢাকায় আসা, দেন আর কি আস্তে আস্তে গানটা এভাবেই করা। ওকে, বাকি গল্প আমরা শুনবো আরো। শারাব আজমান, কেমন আছেন? ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। নতুন বছর, অনেক অনেক পরিকল্পনা, এবং শারাবের জন্য তারকাকথনের প্রথম পর্ব আছে। জি, এটা আমার প্রথম শো। আচ্ছা, কিন্তু এত বড় মঞ্চে গান করার পর আসলে কোনো মঞ্চই আসলে খুব বেশি নার্ভাসিং মনে হওয়ার কথা না। তো শারাবের জার্নিটা কেমন ছিল? শারাব তো প্রথম ইউএসএতে আছেন। জি, আমার জার্নিটা বললেন শুরুতেই ডিফারেন্ট। আমি শুরুতে খুদে গানাজে ছিলাম 2011-তে, থার্ড মেরিডিয়ান যেটা, সেখানে 16 পর্যন্ত ছিলাম। তো আমাদের ক্যামব্রিয়ান কলেজে পড়ার যে 10 বছর একটা সুযোগ দেয়, সেই সুযোগ পেয়ে আমি পড়াশোনা ক্যামব্রিয়ানই করেছিলাম, বাকি আর সবার সাথে খুদে গানাজে। এরপর কলেজে পড়াশোনা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগে। তখন আগে থেকে আমি চ্যানেলের সদস্য খুদে হিসেবে, তো সেরা কণ্ঠে আরেকটা সুযোগ নিলাম। সুযোগ নেবার পর ক্যাম্প রাউন্ড পর্যন্ত পার করলাম, তারপর SMS রাউন্ড গেল।
এরপরেই যখন ইউএসএতে প্রোগ্রাম হবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট এলো সবার ভিসার জন্য, তার আগেই আমি এলিমিনেট হয়ে যাই। কিন্তু তার মধ্যে আমি আবার হায়ার স্টাডিজের জন্য আইএলস দেয়া বা আমার প্রিপারেশন সব ছিলই, আমি বিষয়টা কাউকে জানাইনি। তো তারপরেই আমার ভিসাটাও হয়ে যায়। আর আমাদের সেপ্টেম্বরে শেষ হয়ে যায় আমার শো, আমি এলিমিনেটেড হয়ে যাওয়ার পরে আমি নভেম্বরে ইউএসএতে চলে যাই পড়াশোনার জন্য 2023-তে। ওকে, এলিমিনেশন বা একটা রিয়েলিটি শোতে অনেক স্বপ্ন নিয়ে আসলে আসা, তারপর আসলে জার্নিটা একটা জায়গায় স্থবির হয়ে যাওয়া, তারপরে কি শারাবের জার্নিটা থেমেছিল বা কেমনভাবে আসলে এগিয়েছেন আপনি? আসলে দেশের বাইরে যাওয়ার পর একটা বছর শুধু আমাকে অ্যাডজাস্ট হতেই লেগেছে। গানটা করা হয়নি তেমন না, ইউএসএতে শো করেছি অনেক, বাঙালি কমিউনিটিগুলোতে শো করেছি, এরপর অনেক সাড়া পেয়েছি ওখানে। তো এবার আমার যে উইন্টার ভ্যাকেশন এখন এসে আমার মনে হলো যে আমার পরিবারে আমার একটু ফেরা উচিত, চ্যানেল আয়ে কিছু প্রোগ্রাম করা উচিত। ওখানে বেশ সাড়া পাচ্ছিলাম বাঙালি কমিউনিটিতে। তো আমি যদি আমার নিজেকে আরেকটু বুস্ট আপ করি, আমি যদি আবার স্টার্ট করি, আমার জন্য অনেক ভালো হবে আশা করি। আমি আবার সুন্দর করে শুরু করেছি এবং এই জার্নিতে অনিরুদ্ধ ভাইয়া আমার সাথে আছেন। ভাইয়ার কম্পোজিশনে একটা গান করা হয়েছে, মাইশা আপুর সাথেও একটা কাজ চলছে, প্রায় কাজ করছি আবার খুব ভালো করে। ওকে, তার মানে আসলে ফেরার যে পরিকল্পনাটা অলরেডি লাইন আপ হয়ে গেছে যে আগামীতে কোন হ্যাঁ, কাজগুলো তারা ইউএসএ আসছে। থেকেই বেসিক্যালি আমার সাথে তারা কন্ট্যাক্টে ছিল আচ্ছা, যে দেশে আসার পর আমরা একসাথে কাজ করব। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের তো একসাথে কাজ হওয়ার অনিরুদ্ধর সাথে কি আসলে সবার যোগাযোগ এত ভালো থাকে? এটার হয়তো বা একটা স্পেশাল রিজন হতে পারে, আমি একটু স্টুডিও কেন্দ্রিক মানুষ, একটু টুকটাক কম্পোজিশনের নলেজ আছে, তো তারাও একটু ভরসা করে হয়তো বা আমার উপর যেহেতু একই, হ্যাঁ, ঘর থেকেই এখান আমাদের থেকেই জার্নিটা শুরু শুরু হোক, হোক, right. এটাই। তারা আমার উপর ভরসাটা রাখে, এটার জন্য আসলে আমি অনার ফিল করি যে হ্যাঁ, যে মানুষগুলো আমাকে ভরসা করছে যে শুভর কম্পোজিশনে গানটা গাইলে হয়তো বা সুন্দর একটা গান হবে, এটা ভাবতে আমারও ভালো লাগে। মাইশা, এখন তো যেমন বললো যে শারাব আসলে বাইরে থেকে গান করার কথা ভাবছে, আবার আপনিও এখন আছেন বাইরে, মানে এখন এই ব্যালেন্সটা আসলে এখন কিভাবে করবেন নিজের ক্যারিয়ারে বাংলাদেশ এবং ইউএসএ? ও যেটা বললো যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কিন্তু প্রোগ্রাম হয় আপনার বিভিন্ন অকেশনে, সো ওখানে আমি করছি, টুকটাক করা হচ্ছে। আর এখানে আসলাম হলো যেমন ও আছে, প্লাস মিউজিশিয়ান যারা ভালো ভালো মিউজিশিয়ান সবাই তো এখানেই আছেন। ওখানে আসলে তো অত স্কোপ নাই যে আমরা একটা গান রেকর্ড করব আমাদের মতো করে, ওখানে আছে হয়তো বা, বাট সব আমেরিকান। সো বাংলাদেশি আমাদের কালচারের যে আর কি সিঙ্গাররা বলেন, মিউজিশিয়ানরা বলেন, ওখানে তো তেমন পাওয়া যায় না। সো এখানে আমাদের অলওয়েজ কমফোর্ট জোনটা থাকেই যে না, বাংলাদেশে আসতে হবে। আর দেশের জন্য তো একটা টান আমার সবসময় আছে। আমি চেষ্টা করি প্রত্যেক বছরই আসার। তবে সারা কণ্ঠ শেষ করার পরে 2023-এর পরে আমি এবার আসলাম। এবারে জার্নিটা কতদিনের? এবারের জার্নি আছে আরো আরো 1 বেশ মাসের মতো, হ্যাঁ, আচ্ছা। খুব বেশি নেই, শেষ হয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে যাচ্ছে যে সময় আসলে শেষ হয়ে যাচ্ছে, ভালো লাগে না যেতে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, শারাব যেমন খুদে গানরাজ থেকে আবার সেরা কণ্ঠে এসেছে, আবার যেমনটি বললো যে মাইশা তার জার্নিটাও একটু ভিন্ন রকম ছিল, তবে দুটার ক্ষেত্রে কিন্তু যেমন হয় যে একটা ক্যাম্পেইন হয়, ক্যাম্পের একটা রাউন্ড হয় যেখানে আপনাদের স্টে করতে হয় সকলের একসাথে, এবং জার্নিটা সকলের জন্য একটা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। তো শারাবের ক্ষেত্রে আসলে অভিজ্ঞতাটা ক্যাম্পের কেমন ছিল মনে আছে? ক্যাম্পের অভিজ্ঞতা দারুণ ছিল, সবাই একসাথে থাকা, ভাইয়ারা ছিলেন ওখানে। প্রতিদিন মোবাইল ছাড়া আড্ডা হতো, গানের আড্ডাটা যেটা সত্যিকারের গানের আড্ডা। এক একজন এক একভাবে পারদর্শী ছিলেন, কেউ হারমোনিয়াম, কেউ গিটারে অনেক ভালো, কেউ বাঁশিতে। তো আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব জেম মানুষগুলোই আমরা ক্যাম্পে, আমি না বাকিরা, আমি শিখতে পেরেছি অনেক কিছু তাদের কাছে, সেখান থেকে তো ভাইয়াদের সাথে পরিচয়। আর এই যে নেটওয়ার্কটা, এটা কিন্তু সারা জীবন আমার কাজে লাগবে, আমি যেখানেই থাকি না কেন, কারণ আমরা রুমমেট ছিলাম এরকম। ওকে, তারপরেও একটা ব্যাপার থাকে যে স্টেজে পারফর্ম করা, এবং সামনে অনেক গুণী বিচারকেরা থাকেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সেটা যদি বাদ দিয়ে একটু ভাবি যে এত বড় মঞ্চে গান করার অনুভূতিটা, মাইশা সেই সময়টা মনে পড়ে? প্রথমে আমি খুবই নার্ভাস ছিলাম, বিকজ আমেরিকাতে আমি যেটা করে আসছি অত বড় পরিসরে ছিল না, তারপরে ভয়ের ছিল, বিকজ বন্যা ম্যামকে প্রথম দেখেছি আমার জীবনে, লাইফে। সো ওইটা একটা ছিল। বাট এখানে এসে যখন দেখলাম যে আমাদের সামিনা ম্যাম,
বন্যা ম্যাম তো ছিলই, প্লাস রুনা লায়লা ম্যাম। তখন অনেকই নার্ভাস লাগছিল, বাট ওনারা গুণী মানুষ, আমাদেরকে খুব সাপোর্ট করেছে এই ব্যাপারে যে ওকে তুমি গানটাই গাও আর আমরা তো আছি। খুবই হেল্প করেছে জাজেসরা সবাই আমাদেরকে। আসলে স্মৃতিচারণ হচ্ছে, আমি ক্যাম্পের কথা জিজ্ঞেস করেছি, স্টেজ পারফরমেন্সের কথা জিজ্ঞাসা করেছি। চলুন একটু স্মৃতির খাতা থেকে স্মৃতির পাতায় ঘুরে আসি আমরা আপনাদেরকে সাথে নিয়ে একটা গানের ছোট্ট অংশ দেখব। চলুন প্রিয় দর্শক। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে। মাইশা, মনে পড়ছে হ্যাঁ, এই দিনটার কথা? সামনে জাজেসরা ছিলেন, সামিনা ম্যাম ছিলেন, রুনা ম্যাম ছিলেন। খুব ভয় লাগছিল, কাজ আমি আমার ওয়ান অফ ফেভারিট সিঙ্গার সামিনা ম্যাম, ওনার গান আমি গাছি ওনার সামনে, ওনার গান। সো ম্যামের গান ম্যামের সামনে গাওয়া এটা অনেক সাহসের ব্যাপার, তারপর যখন যেটা গান আমি শেষ দুঃসাহস হয়েছে, করেছিলাম। গান শেষ হওয়ার পরে সামিনা ম্যামের এক্সপ্রেশন বা খুবই- তার জাজমেন্টটা কেমন ছিল? খুবই ভালো ছিল। দারুণ। একটু জোরে বলতে হবে, কি বলেছিল? দারুণ। ম্যামের যখন বেশি পছন্দ, এখন দারুণটা একটু লেশটা একটু বেড়ে যায়, দারুণ করে বলে। তো এটা আসলে আমাদের সবার জন্যই, আমার জন্য স্পেশালি, কাজ এটা আমার প্রথম ছিল। কমপ্লিমেন্টটা খুবই ভালো ছিল। স্টেজে তো পারফর্ম করা হয়েছে অনেকবার, তবে সব থেকে ভয় লেগেছে বা একটু ডিফিকাল্ট মনে হয়েছে কোন পারফরমেন্সটা? যেদিন আমি যে দুঃখ আমার অন্তরে একটা ফোক গান করেছিলাম। আমি তো শাস্ত্রীয় সঙ্গীতে অনার্স করেছি, সচরাচর আধুনিক বা সেমি ক্লাসিক্যাল গানগুলোই করা হতো। যেদিন ফোক করলাম আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় হাই পিচগুলো ধরে রাখতে পারবো না। সেদিন খুব নার্ভাস ছিলাম আমি। আচ্ছা, সেদিনের কথা কিন্তু মনে আছে আপনার, আমি জানি যে মনে পড়ছে। তো আমরা ভাবলাম সকলকে সাথে নিয়ে একটু আমরাও দেখে আসি ওই দিনটা কেমন ছিল। নিশ্চয়ই। চলুন প্রিয় দর্শক। যে দুঃখ আমার অন্তরে দয়াল গুরু বিনে কেউ জানে না। আমার বুকের মাঝে তু শেরন জ্বলিতেছে আর নেভে না দয়াল, জ্বলিতেছে আর নেভে না দয়াল গুরু বিনে কেউ জানে না। বাহ, আচ্ছা, এতদিন পর আর্কাইভ থেকে নিজের পারফরমেন্স দেখে কেমন লাগলো? আমি আপ্লুত বলা যায়, কারণ আমি চিন্তা করিনি এভাবে ফিরে আসতে পারবো। অনেক দিনে একটা গ্যাপ হয়ে গিয়েছে গান থেকে দূরে। আমি যে কাজটা করি সেটা থেকে যদি আমি নিজেকে সরিয়ে রাখি, এই অনুভূতিটা আমি ছাড়া আর কেউ বোধ করি বুঝবে না। সেরকমটাই ফিল হচ্ছে যে আমি আবার ফিরতে পেরেছি অনেক ব্যস্ততা বা অনেক স্ট্রাগলের মাঝখানেও। খুবই ভালো লাগছে। আচ্ছা, সেরা কণ্ঠের জার্নিতে শারাবের ফেভারিট কন্টেস্ট্যান্ট কে কে ছিল? একজনের নাম বললাম না, মানে যে কোনো একজনের কথা বলতে হবে এমন না। আলাউদ্দিন। আমি আসলে এটা খুবই কঠিন একটা প্রশ্ন, কারণ অনেকেই সবাই খুব প্রিয় ছিল। এর মধ্যে শুভর কাছ থেকে একটা নাম আমরা পেয়েছি। সত্যি আলাউদ্দিন আলাউদ্দিনের ভাইয়া সাথে ওর আমার bonding টা আসলে খুব আলাউদ্দিন ভালো ছিল। ভাইয়া আমার একদম বড় ভাই গার্ডিয়ানের মতো। এখনো আমি যে কাজ করছি ভাইয়া পুশ করেছে সব থেকে বেশি, যে কাজগুলো আমি আছি, তুই আয়, আবার সব সুন্দর করে শুরু করব। ওকে, সো এই বন্ডিংটা আসলে আলাউদ্দিনের নাম বলেছি, শুভর নাম বলেনি কিন্তু এখন। না, শুভ ওর ভাইয়া সাথে আর যার আলাউদ্দিন বন্ডিং ভাই ছিল আমি সেই নামটাই ওতপ্রোতভাবে মেনশন জড়িত। করেছি। আলাউদ্দিনের সাথে ভালো একটা বন্ডিং আমিও দেখেছি। আচ্ছা, মাইশার ক্ষেত্রে কারা কারা ছিল এই সাপোর্ট হিসেবে? সবাই
সবাই ছিল। সেফ অ্যান্সার, না, খুবই সেফ আমি অ্যান্সার। কেন বলছি, কারণ আমি তো মানে বাংলাদেশে যখন সেরা কণ্ঠটা স্টার্ট হলো, আমি তো শুরু থেকে থাকতে পারিনি। আমি জয়েন করেছি এসে পরে। জয়েন করার পরও সবাই আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। সো মনে হচ্ছে সবাই আমাকে আসলে খুব সাপোর্ট করেছে। আচ্ছা, শুভ কার কথা বলবে? শুভ কিন্তু অনেক রিস্ক, কিন্তু শুভর কাছ থেকে সবাই অ্যান্সারটা আমি নিব না, আলাউদ্দিন। শুধু আলাউদ্দিন সব থেকে বেস্ট ফ্রেন্ড। এবং আলাউদ্দিনের সাথে শুভর কেমিস্ট্রিটা আসলে আমরা দেখেছি যে দুইজন মনে হলো এক প্রাণ এক হৃদয়, কাজও করে একসাথে। শুভর তো স্মৃতি অনেক মনে আছে, তাই না? স্টেজে তো পারফরমেন্স অনেক বেশি ডেঞ্জার জোন ছিল, তো এই জন্যই মনে আছে বেশি। আচ্ছা, তাহলে একটা পারফরমেন্স চলুন দেখে আসি। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প। শুভ, এই দিনটা আসলে কেমন ছিল? নিজের অনুভূতি কেমন ছিল এই দিন নিয়ে? অনুভূতি মিক্স। আমি সবসময় মিক্স কমেন্টই পেতাম। ওই দিনে যেটা হয়েছিল, রুনা ম্যাম এবং সামিনা ম্যাম গানটা বেশ পছন্দ করেছিলেন। বন্যা ম্যাম আমাকে কিছু সাজেশন দিয়েছিলেন যেন আমি নিজেকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। তা আমি সবসময় না আমার পারফরমেন্সটা আমি খুব হ্যাপি থাকতাম। আমি খুব বাজে গাইলেও না আমি দাঁত বের করে দাঁড়িয়ে থাকতাম শান্তাপুর পাশে। তো আমার ব্যাপারটা ছিল আচ্ছা ঠিক আছে, গেয়ে ফেলছি তো গেয়েই ফেলছি, এখন আর মন খারাপ করে কি? আচ্ছা, এরপরে তো আসলে সেরা কণ্ঠের জার্নিটা যখন শেষ হয়ে গেল, তখন আসলে অনেকগুলো দায়িত্ব এসে পড়লো যে আগামীতে আসলে কি হবে। এটা তো জাস্ট একটা প্ল্যাটফর্ম একজন তারকার জন্য, পরের পথটা আসলে অনেক বেশি থাকে, অনেক বেশি দীর্ঘ, কার কোথায় গিয়ে থামবে আমরা জানি না। শুভ তো আসলে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, সো রিসেন্ট লাইন আপে কি আছে শুভ? আমি গত বছরটা আই মিন 2025-এ কাজ অনেকগুলোই করেছি, বাট আমি রিলিজ করিনি। কিছু কাজ আমি নিজে থেকে রিলিজ করিনি, কিছু কাজ দেশের সার্বিক পরিস্থিতির জন্য রিলিজ হয়নি। তো তো ভেবেছি যে এই বছরটা হয়তো বা আমার হবে। বেশ কিছু ভালো কাজ, নাটক, সিনেমার দুটো গান আছে, প্রমিনেন্ট কিছু আর্টিস্টের সাথে গাওয়ার সৌভাগ্য হয়েছে। আপাতত নামগুলো প্রকাশ না করি, গানগুলো আসা হলে হয়তো বা সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ আমার নিজের জন্য হয়তো বা সারপ্রাইজ আলটিমেটলি আসতে যাচ্ছে। তো আমি নিজে ওয়েট করছি। আর নিজের একটা সুফি ব্যান্ড ফর্ম করার ইচ্ছা আছে, সেটার একটা ইপি নিয়ে কাজ করছি। আমরা সাধারণত সুফি উর্দু বা হিন্দি ভাষায় শুনে থাকি, বাংলা ভাষায় সুফিজমটা অতটা এখনো প্রচলিত হয়নি। হ্যাঁ, তো আমার সেরকম একটা প্রচেষ্টা রয়েছে, একটি লাইন আপ ক্রিয়েট করেছি আমি দরবেশ নামে। আশা আছে এই বছরে এই লাইন আপটাকে পুরোপুরি গোছানোর। আচ্ছা, তাহলে সেই দরবেশ নিয়ে আমরা কিন্তু তারকা কথনের এই আয়োজনে শুনতে চাই কখনো। ইনশাআল্লাহ। মাইশা, ব্যালেন্স তো চলছে, আপনি বলছিলেন কঠিন আসলে ব্যালেন্স করা। তবে যদি এখন মাইশাকে নিজের সিঙ্গিং ক্যারিয়ার নিয়ে আসলে স্বপ্নের কথা জিজ্ঞেস করি, তাহলে মাইশা কি করবে? আমার ইচ্ছা আছে, আমার এখন নিজের খুব যে মৌলিক গান করা এখনো হয়নি। আমি প্রথম যে মিক্স অ্যালবামে গান করেছিলাম ডুয়েট গানই করেছি। 3-4টা আমার মিক্স অ্যালবামে গান করা হয়েছে, সবই ডুয়েট গান করা হয়েছে। এবার চেষ্টা করছি নিজের কিছু মৌলিক গান আমি নিয়ে যাব আমার সাথে। আর এই তো, আর যেহেতু আমি ওখানে থাকি, সো ইটস খুব টাফ যে সব কিছু মেনটেন করা, বাট আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করছে এই ব্যাপারে। আচ্ছা। যে ওকে নাও, এখন তুমি করতে থাকো, করো, তোমার আমি আছি তোমার সাথে। বাহ, এই ভরসাটুকু আসলে একজন শিল্পীর জন্য অনেক কিছু। এবং যত দেখি যে যত গুণী শিল্পীরা রয়েছেন, তাদের পেছনে একজন মানুষ থাকেন যে নির্দ্বিধায় তাদেরকে সাপোর্ট করেছেন ছোট সবসময়। থেকে আমার মা ছিলেন সব সময়, আর আফটার ম্যারেজ হাজব্যান্ড। বাহ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। শারাবের কি কাজ আসছে সামনে? আমি পড়াশোনা করছি সেন্ট্রাল মিশিগানে প্রজেক্ট ম্যানেজমেন্টে, কিন্তু আমার টপিকটা হচ্ছে গ্লোবাল কালচার। তো আমি আমার ডেটা কালেকশন বলতে পারি, আমার একটা দেশের গান করেছি, আমি এটা প্রেজেন্ট করব ওদের কাছে যে আমার দেশের কালচারটা কেমন, বা
এখানে আমি কিভাবে কি করছি, পরে আমি মার্চ করব, সেজন্য একটা গান করেছি, দেশের গান, বাংলাকে খুঁজে পাই। এটা প্রকাশিত প্রথম। আরও 3টা লাইন আপে আছে, একটা তো মাইশাপুর সাথেই হচ্ছে, ভালো করছি। আচ্ছা, যে গানটির কথা বললেন দেশের গানের কথা, তার কিছু অংশ একটু দর্শকদের নিয়ে দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। পাখির ডাকে ঘুম ভেঙে যায় আমার সোনার এ বাংলায়, অপরূপ রূপে ওগো দু চোখ ভরে বাংলাকে খুঁজে পাই অন্তরে। বাংলাকে দেখলাম আসলে, আর এই বাংলাকে যে আসলে দেশের মাটির বাইরেও বিভিন্ন রিসার্চ পারপাসে হোক বা যে কারণেই হোক দেখবে মানুষ, এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয়। আমি চেষ্টা করছি আন্তর্জাতিক অঙ্গনে আমার মতো করে বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে আমি বাংলাদেশকে আলাদা একটা ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে পারি। আচ্ছা, শারাবের কাছে যদি নিজের মিউজিক নিয়ে আসলে কোনো ভাবনা জানতে চাই, যে আপনি ইন ফিউচার নিজেকে কোথায় দেখতে চান এই মিউজিকের প্ল্যাটফর্মে, কি বলবেন? আমরা করেছি এখানে, আমি করেছি ইস্টার্ন ক্লাসিক্যাল, যেটা হিন্দুস্তানি আমরা করি, বিদেশে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। তো আমি দুটোর সমন্বয় করে কিছু একটা করার চেষ্টা করছি, রিদম অ্যান্ড রাগ। আমাকে হেল্প করছে আমার সেন্ট্রাল মিশিগানের মিউজিক ডিপার্টমেন্টের এক প্রফেসর। ওনার হেল্প নিয়ে ওনার অর্কেস্ট্রা আর আমাদের বাংলাদেশি আমার গানগুলো, প্রজেক্টগুলো খুবই ব্যয়বহুল। আমি চেষ্টা করছি, আমি তো এখন স্টুডেন্ট, আমার এখানকার কিছু সম্মাননা, যেমন বাংলাকে খুঁজে পাই গানটি দিয়ে আমি সম্মাননা পেয়েছি, সেই জিনিসগুলো আমাকে হেল্প করবে। আর আমি যদি কোনো স্পন্সরও পাই বড় জায়গাগুলোতে থেকে, তাহলে আমি তাদের সাথে কাজ করে আসলে বাংলাদেশকে ডিফারেন্টভাবে আমি প্রেজেন্ট করতে পারবো বিশ্ববিদ্যালয়গুলোতে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আউট অফ কিউরিওসিটি, ওখানে তো অনেক ফরেনার ফ্রেন্ড আছে আসলে আপনার, তাই না? তো যখন ফ্রেন্ডরা মিলে একসাথে বসা হয়, তখন কি কখনো বাংলা গান গেয়েছেন? আমাকে তো সবাই বলে স্টার কিড। সত্যি কথা, যদিও আমি না, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে ডিফারেন্ট প্রফেসর আসলে আমার ফ্রেন্ডরাই বলে, প্রফেসর হি ইজ আ মিউজিশিয়ান। তখন প্রফেসর আমাকে গান গাইতে বলে, তখন আমি বাংলা দিয়েই শুরু করি, দুটো গান মিক্সড করি। লুইস আর্মস্ট্রং এর একটা গান আছে, হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, এটার সাথে আমি ধনধান্যে পুষ্প ভরাটা মিক্সড করে গাই। ওরা মনে করে আমি না জানি কত বড় সিঙ্গার, মানে ওরা খুবই খুশি হয়, অনার্ড ফিল করে, আর এত অ্যাপ্রিসিয়েট করে। দেখা গিয়েছে যে আমি অনেক এক্সাম মিস করলেও প্রফেসর আমাকে এক্সট্রা সুযোগ দেয় শারাবের জন্য এটা। আচ্ছা, গানটা কি আমরা একটু শুনতে পারি, যে বিদেশের মাটিতে আসলে সকল হ্যাঁ, ম্যাশআপটা আমরা একটু শুনি। রাইট, নিশ্চয়ই। I see skies are blue, red roses too, I see them bloom for me and you, and I think to myself, what a wonderful world. ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কি দারুণ, মানে কি সিঙ্ক্রোনাইজেশন আপনাদের! আমি শুধু অবাক হয়ে দেখছিলাম যে একজন শুরু করলো এবং সেই সাথে একই সাথে শুভ এবং মাইশা যুক্ত হলো। ইট গেভ মি গুজবাম্পস। আমার দেশের গান, গান তো এমনই, গান তো এমনই আসলে। আর লুইস আর্মস্ট্রং এর গানটাও হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, সেই অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার বাংলাদেশ সকল দেশের রানী।
মাইশাও কিন্তু বলছিল যে অ্যাপ্রিশিয়েটটা আসলে অন্যরকম ভাবে করে, তার মানে মাইশারও কিছু এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। হ্যাঁ, আমি আমার ওখানে বন্ধু কমই, আমার হাজব্যান্ডের বন্ধুরাই আমার বন্ধু। সো ওখানে যখন মানে আমার হাজব্যান্ড বলে যে আমার ওয়াইফ কিন্তু সিঙ্গার, ওকে, সো আমি বাংলা গানই বেশি শোনাই ওদেরকে, ওরা শুনতে চাই যে আমাদের যে বাংলা গানের যে সুরটা খুব পছন্দ করে। মানে কোন ধরনের touchy। গান আপনি বেশি শোনান সেখানে? আধুনিক গানই বেশি করা হয় আমার। আচ্ছা, প্রিয় সিঙ্গারকে যদি মাইশার কথা জিজ্ঞেস করি? অনেক অনেক, কে কে অনেক আছে? অনেক সিঙ্গার প্রিয় আমার। আমাদের লিভিং লেজেন্ড যারা আছেন, সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, বন্যা ম্যাম, আমার 3 জাজি আমার খুবই ফেভারিট। আর কনক চাপা ম্যাম, আমার সবার গানই ভালো সবার লাগে। গানই ভালো হ্যাঁ। লাগে। আচ্ছা, একেবারে শেষ দিকে আছি। অনিরুদ্ধের জীবনে কি কোনো আইডল আছে যাকে আপনি ফলো করেন ব্লাইন্ডলি? আমার একটা মানুষকে খুবই পছন্দ, যার পার্সোনালিটি, সিঙ্গিং, যার মিউজিক সেন্স আমার খুব ভাল লাগে। তিনি হচ্ছেন বাপ্পা মজুমদার স্যার। যদিও ওনার গান গাওয়ার খুব একটা দুঃসাহস আমি কখনোই করি না, বাট ওনাকে ফলো করতে আমার খুব ভালো লাগে। আমি ওনার মতো হওয়ার স্বপ্নটা ওরকমভাবে দেখি সেটা বলবো না, বাট আমার মনে হয় যে তার যে মিউজিকের স্ট্যান্ডার্ড আছে সেটা যদি কিঞ্চিত আমি অ্যাডপ্ট করতে পারি নিজের মধ্যে, তাহলে হয়তো বা কিছু একটা করে খেতে পারবো। আর সারাবের ক্ষেত্রে কোনো আইডল আছে? আমার ছোটবেলায় যখন বুঝতাম না তখন আইডল ছিলেন কুমার বিশ্বজিৎ স্যার। যখন বুঝলাম তখনও ওনার পার্সোনালিটি, গায়কী আমাকে খুবই উদ্বুদ্ধ করে। বাহ, আসলে আইডলকে যারা আইডল হিসেবে নাম মেনশন করলেন তারা অনেক বড় মাপের, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সঙ্গীতের প্রতি সেটি আপনাদের অনেক অনেক শীর্ষে নিয়ে যাবে। অনেক অনেক শুভকামনা নতুন বছরের জন্য, আগামীর পথ চলার জন্য। আপনাদের সঙ্গীত জীবন সুস্থ সুন্দর সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিব। ধন্যবাদ। দর্শক, আপনারাও ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ সুন্দর একটি বছর যেন আগামীতে আমরা পাই সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।